যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হলো, আপনারা শুরু থেকেই বলে আসছেন এই এসআইআর বেআইনি। তবুও এসআইআর যেভাবে হলো, যেভাবে নির্বাচন হলো, লক্ষ লক্ষ ভোটারকে বাদ রেখে এই অবস্থা গণতন্ত্রের পক্ষে কতটা শুভ হয়ে দেখা দিল? আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক। এসআইআর যেভাবে হলো, আমরা প্রথম থেকেই তার প্রতিবাদ করে আসছি এবং প্রায় ৯১ লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী প্রায় ৩৪.৫ লক্ষ মানুষ যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিন্তু তারা নাগরিকত্ব পাননি, মানে নাগরিকত্ব কথাটাও ভুল কথা, ভোটাধিকার তারা পাননি, কারণ কমিশনের নাগরিকত্ব দেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন। এবং ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করলো তাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় ১ মাসের বেশি সময় ধরে মাত্র ১৭০০ নাম তারা নিষ্পত্তি করেছে এবং মাত্র ৮-৯ জনের নাম বাদ গেছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে ট্রাইব্যুনাল এই যারা আবেদন করেছেন তারা কিন্তু যোগ্য এবং তাদের ভোটাধিকার পাওয়ার তারা যোগ্য। কিন্তু যেটা দেখা গেল যে এদের নাম বাদ দিয়ে ভোট হলো। এসআইআর এর প্রথম পর্ব থেকেই এটা কিন্তু খুব পরিকল্পিত, এই যে নাম বাদ দেওয়া হলো এটা খুব পরিকল্পিত। প্রথম থেকেই আমরা দেখলাম যে বেছে বেছে কিছু কেন্দ্র, যে কেন্দ্রগুলো থেকে তারা ভোটার বাদ দেওয়ার চেষ্টা করেছেন এবং যে কোন কেন্দ্রে কতজন ভোটার বাদ গেলে তাহলে শাসক, কেন্দ্রীয় শাসক দলের সুবিধা হবে, এই হিসাবটা নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছেছে এবং নির্বাচন কমিশন তেমন করেই কাজ করেছে। এবং এটা যেমন একদিক দিয়ে সত্যি, কিন্তু সব থেকে চিন্তার যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যাদের আবেদন জমা হয়ে আছে তাদের কবে নিষ্পত্তি হবে তার কিন্তু কোনো ঠিক নেই। এবং আমরা দেখছি যে যিনি এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিব গণম কিছুদিন আগে তিনি পদত্যাগ করেছেন এই ট্রাইব্যুনাল থেকে। তিনি যে পদত্যাগ করেছেন তার কারণ হিসেবে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যত নাম বাদ আছে সেই তত নামকে যদি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হয়, যে স্পিডে কাগজ এগোচ্ছে, যে পরিকাঠামো তাদের দেয়া হয়েছে, সেই পরিকাঠামোতে তাদের যদি কাজ করতে হয় তাহলে 4 বছর লাগবে। ফলে একজন প্রাক্তন প্রধান বিচারপতি যদি এই কথা বলেন তাহলে বোঝা যায় যে এই ট্রাইব্যুনাল কিভাবে কাজ করছে। আমরা জানি ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, কিন্তু সুপ্রিম কোর্ট এই এসআইআর চলাকালীন তাদের যে অবজারভেশন, সেই অবজারভেশনের সঙ্গে তাদের যে রায়, সেই রায়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট বলেছিল যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই বিষয় সম্পর্কে তারা কিন্তু বিস্ময় প্রকাশ করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও আনা হয়নি, কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আনা হলো এবং তার মধ্য দিয়ে এত নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কেন। এই সমস্ত প্রশ্ন তারা তুলেছেন বিচারপতিরা বিচার চলাকালীন, কিন্তু রায় যখন এসছে রায়ের মধ্যে তার কোনো রিফ্লেকশন ছিল না। ফলে ট্রাইব্যুনাল পদ্ধতি এইভাবে চলেছে এবং চলতে চলতে আজকের যে এত লক্ষ মানুষ যাদের বাদ দিয়ে ভোট হলো, তাদের সেই পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে এটা কি সত্যি সঠিক প্রতিফলন হলো?
ভোটের মধ্য দিয়ে এই যে গণতন্ত্রের কথা বলে, যারা এই পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্রের কথা বলে, সেই সংসদীয় গণতন্ত্রের চ্যাম্পিয়ন যারা আজকে বসে আছেন কেন্দ্রীয় সরকারে, তারা কি সেই চ্যাম্পিয়নের মতো কাজ করলেন? এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে নতুন রাজ্য সরকার আসার পরে তারা বলেছেন যে এই যাদের নাম ট্রাইব্যুনালে বাদ চলে গেছে তারা কিন্তু কোনো, এবং যাদের এখনো নিষ্পত্তি হয়নি তাদের কি ভবিষ্যৎ আমি জানি না, কিন্তু যাদের নাম বাদ চলে গেছেন তারা, ভারতবর্ষেই তাদের জন্ম, ভারতবর্ষেই তারা বেড়ে উঠেছে, ভারতবর্ষের অর্থনীতিতে তারা সাহায্য করেছে, কিন্তু তারা সমস্ত রকম নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে, সরকারের স্কিম থেকে তারা বঞ্চিত হবে, রেশন থেকে তারা বঞ্চিত হবে, এ সমস্ত কথা বলেছেন। বিহারের উপমুখ্যমন্ত্রী নির্বাচনী বক্তৃতা দিতে সেই সব কথা বলেছিলেন, এবং এখানে এখন যারা সরকার এসছেন তারা একই কথা বলছেন, এবং তিনটি শব্দ তারা ব্যবহার করছেন, সেটা হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। অর্থাৎ অমিত শাহ যেটা বলেছিলেন সেই তিনটি কথা তারা ব্যবহার করছেন, এবং আসামকে তারা তাদের আদর্শ রাজ্য হিসেবে তারা বেছে নিয়েছেন, এবং আসাম যেভাবে ডিটেক্ট, রিলিট এবং রিপোর্ট তারা করেছেন তেমন করেই এখানকার রাজ্য সরকার করবেন। ফলে এই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে? মানুষগুলো অত্যন্ত আতান্তরে পড়ে আছে। এদের মধ্যে বেশিরভাগ গরিব মানুষ, এদের মধ্যে বেশিরভাগ মহিলা, এদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু, এদের মধ্যে বেশিরভাগ যারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরই মানুষ, যারা কাগজপত্র ঠিক মতো রাখতে পারেন না। ফলে তারাই কিন্তু বঞ্চিত হয়েছেন। আমরা দেখেছি কিভাবে কিভাবে এমনকি প্রাক্তন এমপি, আমাদের দলের প্রাক্তন এমপি, তার নাম এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যোগ হয়নি, তিনি এখনো পর্যন্ত ওই তিনি গত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ফলে এরকম আরো বহু বিশিষ্ট মানুষ, তাদের নাম কিন্তু বাদ চলে গেছে। ফলে এরা কোন নাগরিক সুবিধা পাবে তা কিন্তু তাদের কাছে পরিষ্কার নয়। ফলে তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এবং আজকে যারা ক্ষমতায় এসছেন তাদের প্রত্যেক দিনের কথাবার্তা, তাদের শারীরিক ভাষা, এই সমস্ত কিছুই এই মানুষদের কিন্তু আজকে অত্যন্ত দুশ্চিন্তায় ফেলেছে। ফলে আমরা যেটা দাবি করেছি সেটা হলো একেবারে আহ মানে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই সমস্ত মানুষ তাদের ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, এবং যতদিন না তাদের, এবং যাদের নাম বাদ গেছে, অতীতে যাদের নাম বাদ গেছে এর আগের প্রক্রিয়াগুলোতে, তারা কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তারা পাননি। তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং যারা ট্রাইব্যুনালে প্রক্রিয়ার মধ্যে যারা আছেন তাদের কিন্তু নাগরিক অধিকার কোনোভাবে বঞ্চিত করা চলবে না, এবং এই প্রক্রিয়া চলতে চলতে যদি আবারও কোনো ভোট আসে তাদের কিন্তু ভোটাধিকার দিতে হবে। এবং এই ভোটাধিকারের সঙ্গে নাগরিক অধিকারের যে কথা বলা হচ্ছে, যেটা সুপ্রিম কোর্ট, যেটা একটা বেআইন, যে এই ইলেকশন কমিশনের নাগরিক অধিকার, নাগরিকত্ব দেওয়ার কোনো অধিকার কিন্তু নেই, অথচ যাদের ভোটাধিকার নেই তাদের সমস্ত রকম নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার কথা বলা হয়েছে। এটা অত্যন্ত বিপজ্জনক। ফলে আমরা এর তীব্র বিরোধিতা করেছি, এবং আমরা দাবি করছি যে এই যুদ্ধকালীন তৎপরতায় তাদের নাম ফিরিয়ে আনতে হবে, যাদের নাম অতীতে বাদ গেছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং যারা প্রক্রিয়ার মধ্যে আছে সেই প্রক্রিয়ার মধ্যে থাকাকালীন তাদের সমস্ত সুযোগ সুবিধে, নাগরিকদের যে অধিকার, এই সমস্ত রকম অধিকার যাতে তারা ভোগ করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আমরা লড়াই করছি। আমরা ইলেকশনের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমরা চিঠি দিয়েছি। আমাদের সাংসদ, তার যে নাগরিক অধিকার চলে গেছে, প্রাক্তন সাংসদ, তিনিও চিঠি দিয়েছেন। তাহলে আমরা প্রতিবাদ করছি, এবং আমরা প্রয়োজনে
এই সমস্ত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন। এই যে অবস্থা হলো, গণতন্ত্রের কতটা ক্ষতি করে দিল? এটা গণতন্ত্রই হলো না। যারা সংসদীয় গণতন্ত্রের দাবি করেন, যারা সংসদীয় গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের দাবি করেন, তারা এই কাজগুলো করলেন। এর সঙ্গে গণতন্ত্রের কোন সম্পর্ক আছে? গণতন্ত্র তো মানুষের ভোটাধিকার যাতে, অর্থাৎ নির্বাচন কমিশন তাদের দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার যাতে তারা অর্জন করতে পারে তার ব্যবস্থা করা, এবং সেই কাজগুলো তাদেরই করার কথা। এবারে তো উল্টো হয়েছে, মানুষকেই কাগজপত্র নিয়ে দাঁড়াতে হয়েছে, অসুস্থ মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, লাইনে দাঁড়িয়ে, এবং এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে 200-র বেশি মানুষ মারা গেছেন, এই তো ঘটনা। ফলে এর সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কোথায়? এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এবং একটা বিশেষ শ্রেণীকে টার্গেট করে, গরিব মানুষকে টার্গেট করে, মহিলাদের টার্গেট করে, এবং পিছিয়ে পড়া যে মানুষ তাদেরকে টার্গেট করে এই কাজ করা হয়েছে। এর সঙ্গে গণতন্ত্রের কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে তারা কাজ করছে। ভোটাররা নির্বাচিত করবেন জনপ্রতিনিধিকে, এমন কি হয়ে গেল না যে ভোটারদের নির্বাচিত করা হচ্ছে? উল্টে গেল। আগামী দিনে আরো বেশ কিছু রাজ্যে এসআইআর হতে চলেছে। ভারতীয় গণতন্ত্র কি অন্য কোনো সমীকরণের দিকে পৌঁছতে চলেছে? এই অবস্থা থেকে তাহলে কিভাবে গণতন্ত্রকে রক্ষা করা যেতে পারে? হ্যাঁ, একটা অন্য সমীকরণের কথা তো পরিষ্কার করে আসছে, যে অমিত শাহ, যিনি হোম মিনিস্টার কেন্দ্রীয়, তিনি বারবার বলেছেন যে আমাদের দেশে নাকি ঘুষপেটিয়াতে ভরে গেছে। তিনি পার্লামেন্টে বলেছিলেন 2 কোটি ঘুষপেটিয়া আছে, এবং তার জন্য আমাদের দেশের মানুষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, তারাই সব ভোগ করে নিয়ে চলে যাচ্ছে, চাকরি থেকে শুরু করে নানা জিনিস তারা ভোগ করে নিয়ে চলে যাচ্ছে, এই কথা তারা বলছেন। অথচ এই পার্লামেন্টে এই কথা বলার পরে, যখন হাসিনা সরকার ছিলেন, তখন তারা, তাদের সঙ্গে এদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু তারা একটা চিঠি পাঠিয়েছিলেন তাদের বিদেশ দপ্তর থেকে, যে যে 2 কোটি মানুষের কথা বলছেন, সেই 2 কোটি মানুষ কোথায়? সে 2 কোটি মানুষের তালিকা দিন, দরকার হলে আমরা তাদের ফিরিয়ে নেব। তার কিন্তু কোনো উত্তর তারা দেননি। তারা জনসভাতে এই সমস্ত কথাবার্তা বলছেন। তারা বলছেন একটা বিশেষ শ্রেণীর মানুষকে, একটা বিশেষ অংশের মানুষকে তাদেরকে টার্গেট করছেন, তাদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। আমরা জানি না এই যে পশ্চিমবঙ্গে যে নামগুলো বাদ গেল, তাদের মধ্যে কজন ঘুষপেটিয়া, সে কিন্তু আমরা জানি না। তা কিন্তু তারা কোথাও বলেননি। যে কথা অমিত শাহ বারবার দাবি করেছেন, বিজেপি নেতারা যারা দাবি করেছেন, তারা কিন্তু কোথাও বলেননি যে কত সংখ্যক ঘুষপেটিয়া। এই যে বিহারে যে এসআইআর হয়েছে, সেখানে ঘুষপেটিয়া বলতে কি বুঝে গেছে? সেখানে দেখা গেছে 0.03%, অর্থাৎ যারা বিহারের বাইরে থেকে এসছে, বিশেষ করে নেপালের যে মহিলারা, যাদের সঙ্গে বিহারের মানুষের বিবাহ হয়েছে, তাদেরকে, তারাই শেষ পর্যন্ত ঘুষপেটিয়া। ফলে এই হচ্ছে ঘুষপেটিয়ার অবস্থা। অর্থাৎ পরিষ্কার করে তারা কিন্তু ঘুষপেটিয়া বলতে যেটা বোঝায়, অনুপ্রবেশকারী বলতে যেটা বোঝায়, তাদেরকে তারা টার্গেট করছেন, তারাই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। কিন্তু কতজন ঘুষপেটিয়া ধরা পড়েছে তা কিন্তু পরিষ্কার নয়। এবং আগামী দিনগুলোতে যে সমস্ত রাজ্যে তারা এই এসআইআর করবে, সেই সমস্ত রাজ্যগুলোতে একই কাণ্ড এবং গোটা প্রক্রিয়াটাই কিন্তু একটা মানুষের মধ্যে ঘৃণার পরিবেশ তৈরি করে দেওয়া, এবং একটা বিশেষ শ্রেণীর মানুষের বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, এটাই কিন্তু কাজ। এবং এই নির্বাচন কমিশন, সম্প্রতি বিতর্ক উঠেছে, নির্বাচন কমিশন, যে প্রক্রিয়াতে নির্বাচন কমিশন নির্বাচিত হয়, সিলেক্টেড হয়, সেই প্রক্রিয়া তো তারা পাল্টে দিয়েছে। অর্থাৎ সরকারের পক্ষের 2 জন এবং বিরোধী পক্ষের 1 জন, এই একটা ব্যবস্থা করেছে। অথচ এর আগে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা হচ্ছে সুপ্রিম কোর্টে যেটা করেছে, সেই ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এরা বেছে নেবেন। কিন্তু সরকার পার্লামেন্টে আইন করে
তারা এটাকে পরিবর্তন করে দিয়েছেন এবং পরিবর্তন করে তারা সরকার পক্ষে দুজনকে দিয়ে নির্বাচন কমিশনকে তারা সিলেকশন করবেন সেই ব্যবস্থা করেছেন এবং তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একেবারেই এই যে অমিত শাহ দপ্তরের লোক, একেবারে সরাসরি RSS-এর লোক সেটাই দেখা গেছে। এবং এরপরে আমরা দেখলাম যে এই যে রাজ্যের যিনি চিফ ইলেকটোরাল অফিসার ছিলেন তিনি যেভাবে মুখ্য সচিব হয়ে এলেন এবং যেভাবে আরেকজনকে তারা স্পেশাল অবজারভার করেছিলেন, সেই স্পেশাল অবজারভার এখানে সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তিনি খুব সম্ভবত উপদেষ্টা না কি যেন একটা হয়েছেন। ফলে একটু পরিষ্কার কোন মানুষগুলোকে তারা বেছে নিয়েছিলেন এবং কোন মানুষগুলোকে বেছে নিয়ে তারা নির্বাচনে এইভাবে তারা পরিচালনা করলেন। ফলে এর থেকে পরিষ্কার এর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে মানুষের অধিকারের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে আছে কেবলমাত্র যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করা। এই যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করার কাজটা তারা SIR এর মধ্য দিয়ে, নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সে কাজটা তারা করেছেন। সমস্ত রাজ্যে করছেন, বিহারে করেছেন, পশ্চিমবঙ্গে সেই চেষ্টা করেছেন, অন্য রাজ্যগুলোতেও সেই একই কাজ তারা করবে। যেভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে নির্বাচন সম্পন্ন হলো, এই অবস্থা কি রুখে দেওয়া যেত না? এই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সব যে বিরোধী দল সেভাবে প্রতিরোধ আন্দোলন হয়ে ওঠেনি। কি বলবেন স্যার? সব বিরোধী দল তো করেছে, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। আমরা অন্য বামপন্থী দলগুলোর সঙ্গে যুক্তভাবে মিছিল করেছি, ডেপুটেশন দিয়েছি। আমরা বারবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছি, এখানকার চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে বারবার মাস ডেপুটেশন নিয়ে গিয়েছি। আমরা যে চিফ ইলেকশন মানে দিল্লির যে নির্বাচন কমিশনের যে দপ্তর সেখানে আমরা চিঠি পাঠিয়েছি। ফলে প্রতিবাদ বারবার হয়েছে, কিন্তু সরকার যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে গোটা প্রক্রিয়াটাকে এবং শেষ পর্যন্ত তারা নিয়ে গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত চলে গেল এবং সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে যখন চলে গেল তখন আন্দোলনের মধ্য দিয়ে যে কাজটা করা যেত সে কাজটা কিন্তু করা সম্ভবপর হলো না। এবং সুপ্রিম কোর্টে নিয়ে গেল, সেখানে তো এখানকার অতীতের যে শাসক দল, সেই শাসক দলের ভূমিকা, তৃণমূলের ভূমিকা তারা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। ফলে গোটা ব্যাপারটা কিন্তু আন্দোলনের মাধ্যমেই যে কাজটা হতে পারত সে কাজটা সুপ্রিম কোর্টে চলে যাওয়ার ফলে আন্দোলনের মাধ্যমে সে কাজটা হলো না। এবং ফলে যেটা হলো শেষ পর্যন্ত হলো ট্রাইব্যুনাল এবং বিভিন্ন রাজ্য থেকে এবং এ রাজ্যের বিভিন্ন যারা বিচার বিভাগের যারা বিচারপতিরা, অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাদেরকে নিয়ে এলেন, কিন্তু নিয়ে আসার মধ্য দিয়ে একেবারে অশ্বডিম্ব প্রসব বলে সে কাজটাই হলো, কিন্তু মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে উপযুক্ত কাজটা করার কথা সে কাজটা কিন্তু তারা করলো না। আন্দোলন হয়েছে কিন্তু তারা জোর করে চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে প্রশ্নটা। স্যার, এই অবস্থায় দাঁড়িয়ে একটা বিষয় অবশ্যই উঠে আসে, অধিকাংশ মানুষের কাছে এখনো অন্যতম ভরসা বিচার ব্যবস্থা। পশ্চিমবঙ্গের SIR নিয়ে যেভাবে বিচার ব্যবস্থার ভূমিকা দেখা গেল, তাও কি প্রশ্নের মুখে নয়? বিচার ব্যবস্থার বিরুদ্ধে নাকি কিছু বলা যায় না। বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা প্রচুর, সুপ্রিম কোর্টের উপরও আস্থা, হাইকোর্টের উপর আস্থা, এসব তো আছেই, কিন্তু আস্থার জায়গাটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ালো? আমি আগে কথা বলার সময় বলেছি যে পশ্চিমবঙ্গের SIR এর প্রক্রিয়া নিয়ে বিচারপতিরা বিচার চলাকালীন যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের সঙ্গে তাদের রায়ের কিন্তু কোনো সম্পর্ক নেই, কনসিস্টেন্ট নয়। অর্থাৎ মন্তব্য একরকম করেছেন, রায় দিয়েছে আরেক রকম। ফলে বিচার ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা, সে আস্থা অটুট থাকবে, অটুট থাকার কথা, অটুট কিন্তু নেই। আগামী দিনে তাহলে কি করা হবে? ভোটার তালিকায় যারা এখনো সংযুক্ত হতে পারেনি তাদের জন্য
কোন পথে এগোনো যেতে পারে বলে আপনি মনে করেন? আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই সমস্ত মানুষদের আমরা সংগঠিত করছি। আমরা সংগঠিত করে তারা নিয়ে এই যে হেল্প ডেস্ক আমরা পার্টি থেকে তৈরি করেছি, সেই হেল্প ডেস্ক দিয়ে তাদের সাহায্য করে তারা যাতে ট্রাইব্যুনালে তাদের কাজ করতে পারে সেটা আমরা যেন দাবি করছি। তেমনি আমরা এই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবার একটা চিঠি দিচ্ছি। চিঠি আমরা যে কথাগুলো বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে একেবারে যুদ্ধকালীন তৎপরতার ব্যবস্থা করা হোক। এই যে প্রাক্তন প্রধান বিচারপতি শিবগানাম যে কথাটা বলেছেন তার থেকে তো পরিষ্কার কি প্রক্রিয়াতে তারা কাজ করছে। ফলে আমাদের দাবি হচ্ছে যুদ্ধকালীন তৎপরতা আমরা আন্দোলন গড়ে তুলবো। এই যে কমিটি আমরা তৈরি করছি সেই এই সমস্ত মানুষদের নিয়ে আমরা কমিটি তৈরি করছি, আন্দোলন আমরা গড়ে তুলবো এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি এটা থাকবে, এক হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা, দুই হচ্ছে যাদের নাম ইতিমধ্যে বাদ গেছে তাদেরকে মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং যাদের প্রক্রিয়ার মধ্যে আছে তারা যাতে সমস্ত নাগরিক অধিকার পায় তার ব্যবস্থা করা। তার জন্য আমরা আন্দোলন গড়ে তুলব। আন্দোলনই এক, আপনি দেখুন যে একটি বিরোধী দল, একটি শাসক দল তো ছিল যারা এখন বিরোধী দল, সেই শাসক দল তো সরকারে ছিল, এই তৃণমূল দল তো আন্দোলন করে এটাকে বন্ধ করতে, তাদের তো ক্ষমতা ছিল প্রচুর, কিন্তু তারা সত্যি কি আন্দোলন কোথাও করলো? সত্যিকারের আন্দোলন বলতে যেটা বোঝায় সেই সত্যিকারের আন্দোলন কি তৃণমূল করলো? সত্যিকারের আন্দোলন কিন্তু তৃণমূল করলো না, বরং তারা হিসেব নিয়ে ব্যস্ত রইলো যে যাই নাম কাটাই যাক না কেন তারা কিন্তু নির্বাচনে জিতবেন, এই হিসেবের মধ্যে তারা চলে গেল। ফলে তারা আন্দোলন করলো না। কিন্তু সত্যিকারের আন্দোলনটা করা দরকার, যে আন্দোলনের মধ্যে দিয়েই এই দাবিগুলিকে আদায় করা সম্ভব। এবং তার জন্য আমরা ইতিমধ্যে পাবলিক কমিটি গড়ে তুলেছি। আমরা পাবলিক কমিটি গড়ে তুলেছি কোচবিহারে, আমাদের উদ্যোগে পাবলিক কমিটি গড়ে উঠেছে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়। এই সমস্ত পাবলিক কমিটি যেমন আছে, আবার আমরা পার্টির উদ্যোগে এই আন্দোলন গড়ে তুলছি এবং আমরা মনে করি আন্দোলনই একমাত্র রাস্তা যার মধ্য দিয়ে সরকারকে শোনানো যাবে, যার মধ্য দিয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে শোনানো যাবে। আমরা সেই কাজটাই করছি।